আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। সে কবিতাটির নাম হচ্ছে ঋতু বর্ণন। লিখেছেন মহাকবি আলাওয়াল। আমরা মহাকবি আলাওয়ালের উপমা বা বিভিন্ন যে তুলনা সাহিত্য অংশে পাই, সেখানে তার পাণ্ডিত্য খুব বেশি এবং তিনি খুব সুন্দরভাবে উপমার প্রয়োগ ঘটান, খুব সুন্দরভাবে সবকিছুর বর্ণনা দেন। আমাদের এই কবিতার নাম দিয়েছেন তিনি ঋতু বর্ণন। তার মানে কবিতার নামে আমরা বুঝতে পারছি এখানে বাংলাদেশের ঋতুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। আমরা জানি যে ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই ছয়টি ঋতু নিয়েই আমাদের এই প্রকৃতি। এই ছয়টি ঋতুর বর্ণনা তিনি তার এই কবিতাতে দিয়েছেন। এবং তিনি যেহেতু একজন মধ্যযুগের কবি, সেহেতু তার কথার ভাষা বা বর্ণনার ভাষাটা একটু কঠিন। আমাদেরকে সেটাকে একটু সহজভাবে বুঝে নিতে হবে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমাদের কবিতা পড়ার আগেই আমরা পাঠ পরিচিতি নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিতে হবে, কারণ পাঠ পরিচিতিটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাঠ পরিচিতিতে বলা হচ্ছে, মহাকবি আলাওলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্য পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষেপিত আকারে সংকলিত হয়েছে। আচ্ছা, তার মানে আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি, পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষেপিত আকারে সংকলিত হয়েছে। আমরা জানি পদ্মাবতী কাব্যর রচয়িতা হচ্ছে মহাকবি আলাওল। ইনি পদ্মাবতী কাব্য লিখেছেন এবং পদ্মাবতীর ওই কাব্যর খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে এটি সংকলিত করা হয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্তি হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। হ্যাঁ, আমরা সবাই জানি যে প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ, মুগ্ধ হয়েছে সংবেদনশীল কবিগণও। ঋতুবর্ণন মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। তাহলে কোন যুগের কাব্যের আমরা পেলাম? মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। পাঠ পরিচিতি থেকেও আমাদের অনেক সময় এমসিকিউ অংশে প্রশ্ন আসতে দেখা যায়। আমি যে অংশগুলো একটু দাগাই দিচ্ছি, সেই অংশগুলো অবশ্যই একটু ভালো করে পড়লে বুঝতে আমাদের সুবিধা হবে। মানব মনের সম্পর্ক ও প্রভাব, এটি তিনি তুলে ধরেছেন। আচ্ছা, এরপরে বলেছে বসন্তের নবীন পত্র পুষ্প, অর্থাৎ আহ, ঋতুরাজ বসন্তের নবীন মানে নতুন, পত্র পুষ্প মানে হচ্ছে আমাদের যে আহ, নতুন পাতা এবং হচ্ছে যে ফুল পুষ্প। মলয় শ্রমীর মানে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণা বাতাস। এরপরে বলা হচ্ছে যে ভ্রমর গুঞ্জন মানে ভ্রমরের ডাক, কোকিলের কুহুতান, কোকিলের নানান রকম ডাক। গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব, অর্থাৎ গ্রীষ্মের সময় প্রচণ্ড রোদের যে ভয় এবং ছায়ার গুরুত্ব, এটা আমরা এখানে দেখতে পেয়েছি। বর্ষার মেঘ গর্জন দেখতে পাবো, এখানে কবিতায় বর্ষার মেঘ গর্জন দেখতে পাবো। আমাদের জাস্ট চারিপাশে ঋতুগুলা কিভাবে, কোন ঋতুতে কি ঘটনা ঘটে, এই বিষয়টাকে তিনি এই কবিতাতে উঠে নিয়ে এসেছেন। এরপরে নিয়ে এসেছেন অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখিনি রব। দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং বলা হয়েছে, শিখিনি মানে হচ্ছে আমরা ময়ূরী, রব মানে হচ্ছে ডাক। শরতের নির্মল আকাশ, অর্থাৎ পরিষ্কার ঝকঝকে আকাশ শরৎকালে। ফুলের চামর দোলা, অর্থাৎ ফুলের যে আহ, আহ, বলা হয়েছে যে গরুর পুষ্পের ন্যায় যে দোলা দেয় আমাদের ফুলের, মানে বাগানে যে দোলাটা উঠে, সে দোলাটার কথা তিনি বলেছেন। খঞ্জনার নাচ, শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ। তাম্বুল মানে হচ্ছে পান। এখানে তাম্বুল বানানটা কবিতাতে রস্যুকার দেওয়া আছে, কিন্তু আমাদের অভিধানে কিন্তু এটা দুরূহকার দিয়ে, আমরা এখানে রস্যুকারই দিয়েছি কারণ কবিতাতে রস্যুকার ব্যবহার করা হয়েছে। শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া মানে শীতের ভয়ে দ্রুত সূর্যের ডুবে যাওয়া। রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ, আর রাতের বেলায় সুখী দম্পতির চিন্তার যে সুখ, মানে তাদের যে মনের যে সুখ, ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ষড়ঋতুর বর্ণনার ভিতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা এই কাব্যাংশ থেকে স্পষ্ট বোঝা যায়। তাহলে আমরা এখানে পাঠ পরিচিতি পড়ে বুঝতে পারলাম যে আমাদের ছয়টি ঋতুতে কোন ঋতুতে কি ঘটনাটা ঘটে,
এবং কখন নতুন পাতা গজে, কখন দক্ষিণা বাতাস বয়, কখন ভ্রমর ডাকে, কখন কোকিলের কুহুটান, গ্রীষ্মের সময় আমাদের রোদের যে ভয়তা, ভয় থেকে বাঁচা, ছায়ার গুরুত্ব কি, তারপরে বর্ষাকালে এই যে এখন বর্ষাকাল খুব মেঘ গর্জন করছে, অবিরত বৃষ্টি স্নান, দাদুরি শিখিনি রব, তারপর হচ্ছে শরতের নির্মল আকাশ, তাম্বুলের সুখ, শীতের তাসে সূর্যের ডুবে যাওয়া, রজনীর রাতের বেলাতে চিত্ত সুখ, এই সব বিষয়কে তিনি এই কবিতাতে নিয়ে এসেছেন। তার মানে আমরা কবিতা পড়ার আগে যদি পাঠ পরিচিতিটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারি, পাঠ পরিচিতিটা যদি সুন্দর করে একটু পড়ে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। আচ্ছা, এবার আমরা মূল কবিতায় প্রবেশ করি। আমাদের কবিতার ভাষাগুলো একটু কঠিন, কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে কবিতার ভাষাগুলো। কারণ হচ্ছে এই কবিতা আমাদের পাঠ্য বইয়ে আসার পর থেকে কবিতাটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ কবিতাটার ভাষা অনেক কঠিন। স্টুডেন্টরা যেমন বিভীষণের প্রতি মেঘনাদ বুঝতে পারে না, ঠিক তেমনি অনেক সময় স্টুডেন্টরাকে বলতে শুনেছি আমি যে ভাইয়া বা ঋতুবর্ণন কবিতাটা আমাদেরকে একটু বোঝানো দেন, কারণ হচ্ছে আমরা একা একাই পড়ে বুঝতে পারি না। এই উদ্দেশ্যে আমি ভিডিওটি করা। আচ্ছা, চলেন কবিতার প্রথম লাইনে যাই। বলছে, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। তার মানে আমাদের 6টি ঋতুর বর্ণনা তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে প্রথমে কিন্তু বর্ণনা দিয়েছেন হচ্ছে বসন্ত ঋতুর। তাহলে আমরা যদি বলা হয় যে ঋতু বর্ণন কবিতায় আলাওয়াল কোন ঋতুর বর্ণনা প্রথমে দিয়েছেন, সেটা হচ্ছে বসন্ত ঋতু। এখন বসন্ত ঋতুতে কি হয়? নবীন পল্লব, অর্থাৎ নতুন কচি পাতা। এই নামে ডান সাইডে দেখেন ব্যাখ্যা লিখে দিয়েছি। নতুন কচি পাতা নিয়ে শুরুতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। এরপরে বলছে দেখেন, দুই পক্ষ আগে পিছে মধ্যে সমাধব। দুই পক্ষ আগে পিছে, দুই পক্ষ আগে পাছে মানে হচ্ছে, এটা মনে রাখবেন, আহ, ঠিক বসন্তের আগে আছে শীত, আর শীত পার হয়ে বসন্ত, বসন্ত পার হয়ে কিন্তু গ্রীষ্ম। তার মানে এখানে দেখেন পূর্বে শীত পরে গ্রীষ্ম, এই যেখানে লিখে রেখেছি আমি, পূর্ব শীত পরে গ্রীষ্ম, মাঝে অবস্থান করছে সুমাধব। সুমাধব মানে হচ্ছে উত্তম বসন্তকাল। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে বসন্ত ঋতুর আগমন ঘটেছে, এবং যার পূর্বে শীতকাল পরে গ্রীষ্মকাল, এবং মাঝখানে আমাদের সুমাধব অর্থাৎ বসন্ত ঋতুর আগমন। এরপরে দেখেন, মলায়া সমীর হইলা কামের পদাতি। এখন এই যে শব্দার্থগুলো আপনাকে কিন্তু খুব মনে রাখতে হবে। মলায়া সমীর হইলা, মলায়া সমীর মানে কি? দক্ষিণা স্নিগ্ধ বাতাস। আমরা জানি দক্ষিণা স্নিগ্ধ বাতাসটা হচ্ছে আমাদের খুব বেশি মানে বাতাসের মধ্যে সেরা বাতাস বলা যেতে পারে দক্ষিণা বাতাস। হইল মানে কি? হয়েছে। কামের মানে হচ্ছে কামদেব বা প্রেমের দেবতার। পদাতি মানে হচ্ছে পথচারী, সৈনিক, সংবাদ বাহক। মলয়া সমীর হইলা কামের পদাতি মানে হচ্ছে মলয়া সমীর বা সুগন্ধ বাতাস যেন প্রেমের দেবতার সহচর সৈনিক হয়ে প্রকৃতিতে রোমাঞ্চ ছড়ায়। এই যে এই লাইনটা পড়বেন ভালো করে, সাথে শব্দার্থগুলো পড়লে সুন্দর করে বুঝতে পারবেন। আচ্ছা, তার মানে আমরা প্রথম লাইনের অর্থ পেলাম, নতুন কচি পাতা দিয়ে শুরুতেই ঋতুরাজ বসন্তের আগমন ঘটে, মাঝের উত্তম বসন্তকাল, পূর্বে শীত পরে গ্রীষ্ম, চারিদিকে সর্বত্র ছড়িয়ে প্রকৃতিকে সুমধুর করে তোলে। মলায়াষ্টমীর সুগন্ধ বাতাস যেন প্রেমের দেবতার সহচর হয়ে প্রকৃতিতে রোমাঞ্চ ছড়ায়। এরপরে বলছে দেখেন, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত কইল মানে হচ্ছে মুকুলিত করা। বনস্পতি আমরা জানি যে অনেক বড় বড় যে গাছগুলা, সেগুলোকে বলা হয় বনস্পতি। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে মানে বন, বৃক্ষ, গাছপালা সবকিছু কিন্তু মানে হচ্ছে ফুলের কুঁড়িতে সজ্জিত হয়ে ওঠে, এবং পুরা বনটা কিন্তু ফুলে ফুলে ভরে যায়। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। গাছপালা ও বনের বড় বড় গাছ ফুলের কুঁড়িতে সজ্জিত হয়ে ওঠে। গাছপালা ও বনের বড় বড় গাছ ফুলের কুঁড়িতে কি হয়ে ওঠে? সজ্জিত হয়ে ওঠে। এরপরে বলছে দেখেন, কুসুমিত কিংশুক সঘন বন লাল। কুসুমিত কিংশুক মানে হচ্ছে ফুলে ভরা পলাশ বৃক্ষ, আর সঘন বন মানে হচ্ছে ঘন বন। সঘন বন মানে হচ্ছে ঘন বন। তাহলে হচ্ছে কুসুমিত কিংশুক মানে হচ্ছে ফুলে ভরা পলাশ বৃক্ষ, এবং এই বৃক্ষতে কি হয়? সঘন বন লাল মানে হচ্ছে একেবারে লাল রং, বা একেবারে সব চারিদিকে যেন মনে হয় যে লালের একটা ছড়াছড়ি। পলাশ ফুলে ঘন 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 বন যেন লাল রঙে সুন্দরভাবে সেজে উঠেছে। দেখেন, পলাশ ফুলে ঘন বন যেন লাল রঙে সুন্দরভাবে সেজে উঠেছে। এরপরে বলছে দেখেন, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। এই লাইনটার অর্থ একটু বুঝতে হবে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। পুষ্পিত মানে হচ্ছে কি? ফুলে ফুলে সাজানো। সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর রং, শোভন বর্ণ, এটাকে বলা হয় সুরঙ্গ। মল্লী মানে হচ্ছে বেলি ফুল বা বেল ফুল যেটাকে বলা হয়। লবঙ্গ হচ্ছে আমরা জানি একটা মশলা। আর গুলাল মানে হচ্ছে আবির, ফাগ বা রঙের গুঁড়ো। তাহলে বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। তার মানে ফুলে, পুষ্পিত মানে কি বললাম? ফুলে সাজানো।
সুরঙ্গ মানে হচ্ছে একদম সুন্দর একটি বর্ণ, মল্লী মানে কি বেলি ফুল, লবঙ্গ মানে মশলা, আর গুলাল মানে হচ্ছে একেবারে রঙের গুঁড়া। বলছে বেলি ফুল, লবঙ্গ আর রঙিন আবিরের ছোঁয়ায় নতুন রূপে প্রকৃতি সাজে। বেলি ফুল, লবঙ্গ আর রঙিন আবিরের ছোঁয়ায় নতুন রূপে প্রকৃতি সাজে। আপনি এই বাম দিকের লাইনগুলো পড়ার পর সব তথ্যগুলো মনে রেখে ডান দিকের লাইনগুলোতে চলে আসবেন, তাহলে ইনশাআল্লাহ এই কবিতার মূল অর্থটা বুঝতে পারবেন। তাহলে এখানে কি বলা হয়েছে? পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, তার মানে হচ্ছে বেলি ফুল, লবঙ্গ আর রঙিন আবিরের ছোঁয়ায় নতুন রূপে প্রকৃতিটা সেজে উঠে, একদম সুন্দর মনে হয় যে চারিদিকে রঙের আবির ছড়িয়ে পড়েছে, চারিদিক শুধু লাল আর লাল। এরপরে কি হয় দেখেন, ভ্রমরের ঝংকার কোকিল কলরব। ভ্রমরের ঝংকার মানে, ভ্রমর মানে মৌমাছি, ঝংকার মানে বিনা যন্ত্রের শব্দ বা গুঞ্জন, এটাকে ভ্রমণের ডাক গুঞ্জন বলছি আমরা। কোকিল কলরব মানে কোকিলের ডাক, কোকিল কলরব মানে হচ্ছে কোকিলের ডাক। মৌমাছির গুঞ্জন আর কোকিলের সুমধুর ডাক চারিদিকে ছড়িয়ে পড়ে। মৌমাছির গুঞ্জন আর কোকিলের সুমধুর ডাক চারিদিকে ছড়িয়ে পড়ে। শুনিতে যুবক মনে জাগে অনুভব। এসব শুনে যুবকের মনে আবার প্রেম জাগে। অনুভব মানে হচ্ছে উপলব্ধি, জ্ঞান, বোধ, প্রভাব। কোকিলের ডাক আর গুঞ্জন শুনে যুবক হৃদয়ে প্রেমের বোধ বা প্রভাব জাগে। নানা পুষ্পমালা গড়ে বড় হর্ষিত। হর্ষিত গলে মানে হচ্ছে গলায়, হর্ষিত মানে হচ্ছে কি আনন্দিত, হর্ষিত মানে হচ্ছে আনন্দিত। গলায় ফুলের মালা দিয়ে নানা পুষ্পমালা গলে মানে নানান রকমের মালা দিয়ে সবাই অনেক আনন্দিত করে। বড় হর্ষিত মানে কি সবাই আনন্দ হয়ে আনন্দ পায় এই সময়। ফুলের মালা, ফুল চারিদিকে যেন ফুলের একটা, আমাদের বসন্ত ঋতু প্রকৃতিতে ফুলের যে শোভাটা মানে আমাদের প্রকাশ করে, এটা গোটা পৃথিবীতে এরকম ফুলের শোভা আমার মনে হয় যে খুব খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমাদের দেশের ঋতু, আমাদের প্রত্যেকটা ঋতু যদিও তার পরিক্রমায় আমরা আমাদের ঋতুগুলোকে আমাদের নানান গাছপালা নষ্ট করে, বিভিন্ন গাছ কেটে প্রকৃতির কারণে আমাদের প্রযুক্তির কারণে আমরা বিভিন্ন দর দালান তৈরি করতে যেয়ে আমরা আমাদের ঋতুগুলোকে হারিয়ে ফেলেছি, কিন্তু এখনো বসন্ত যতটুকু টিকে আছে একটু ভালো করে যদি উপলব্ধি করি আমরা, মানে এগুলো হচ্ছে উপলব্ধি করার বিষয়। আপনি যদি উপলব্ধি করেন, আপনি যে কোনো পরিবেশে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। এবং উপলব্ধির জায়গা থেকে যদি আমরা দেখি যে বসন্তকালটা আসলে কতটা সুন্দর, চারিদিকে ফুল, চারিদিকে কেমন যেন একটি গন্ধ, একটা মিষ্টি মিষ্টি গন্ধ, এবং চারিদিকে যেন মনে হচ্ছে যে ফুলের আবির আবির মেখে যাচ্ছে। অনেক সুন্দর একটা ঋতু কিন্তু আমাদের বসন্ত। আচ্ছা, এরপরে বলছে নানান পুষ্পমালা মলে গড়ে বড় হর্ষিত, মানে হচ্ছে ফুলের গলায় ফুলের মালা দিয়ে সবাই অনেক আনন্দিত হয়। আচ্ছা, এরপরে বলছে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বিচিত্র বসন মানে কি বিভিন্ন রকম পোশাক, আর চন্দন চর্চিত মানে কি চন্দন মাখানো হয়েছে এমন। তারা কি বলছে, রঙিন পোশাক আর শরীরে চন্দন মেখে সবাই উৎসব পালন করে। তার মানে বসন্ত ঋতুর বর্ণনা এতক্ষণ আমরা পড়লাম, বেশ বসন্ত ঋতুর বর্ণনা। তাহলে আমরা আরেকবার পড়ি। বলছে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুপক্ষ আগে পিছে মধ্যে সুমাধব। মলায়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। কুসুমিত কিংশুক সঘন বন লাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। নানা পুষ্প মালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। তার মানে হচ্ছে এই কবিতার লাইনগুলো মোটামুটি আমরা কিন্তু এখন বুঝতে পারবো, ডান সাইডের অর্থগুলো পড়লে আরো সুন্দর হবে। যে নতুন কচি পাতা নিয়ে শুরুতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটে, মাঝের উত্তম বসন্তকাল, পূর্বে শীত পরে গ্রীষ্ম, চারিদিকে সর্বত্র ছড়িয়ে প্রকৃতিকে সুমধুর করে তোলে। মলয়া সমীর সুগন্ধ হালকা বাতাস যেন প্রেমের দেবতার সহচর সৈনিক হয়ে প্রকৃতিতে রোমাঞ্চ ছড়ায়। গাছপালা ও বনের বড় বড় গাছ ফুলের কুঁড়িতে সজ্জিত হয়ে ওঠে। পলাশ ফুলে ঘন বন যেন লাল রঙে সুন্দরভাবে সেজে উঠেছে। বেলি ফুল, লবঙ্গ আর রঙিন আবিরের ছোঁয়ায় নতুন রূপে প্রকৃতি সাজে। মৌমাছির গুঞ্জন আর কোকিলের সুমধুর ডাক চারিদিকে ছড়িয়ে পড়ে। কোকিলের ডাক আর গুঞ্জন শুনে যুবক হৃদয়ে প্রেমের বোধ বা প্রভাব জাগে। গলায় ফুলের মালা দিয়ে সবাই অনেক আনন্দিত হয়। রঙিন পোশাক আর শরীরে চন্দন মেখে সবাই উৎসব পালন করে। তার মানে আমরা দেখতে পেলাম এতক্ষণ যে বর্ণনাটা পেলাম সেটা হচ্ছে নিঃসন্দেহে আমাদের বসন্ত ঋতুর সাথে একদম খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, এবং এগুলা কবি খুব সুন্দরভাবে তার বর্ণনায় ফুটিয়ে তুলেছেন এই ঋতু বর্ণন কবিতায়। তাহলে আমরা প্রথমেই বসন্ত ঋতুর পড়লাম। আচ্ছা, বসন্তর পরে এবার কি আসবে? ঠিক বসন্ত পার হলেই কিন্তু গ্রীষ্মকাল চলে আসবে। এবার দেখেন বলছে নিদাগ সময়ে অতি প্রচন্ড চপন। নিদাগ মানে কি গ্রীষ্মকাল, আমরা জানি এই নিদাগ শব্দটার অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। সময়ে মানে কি সময়, অতি প্রচন্ড তপন, তপন মানে কি সূর্যের তাপ বা সূর্যের যে প্রচন্ড প্রখরতা, এই সময় কিন্তু আমরা গ্রীষ্মকালে আমরা দেখতে পাই। এনে কি বলছে, গ্রীষ্মকালে সূর্যের প্রচন্ড তাপে পরিবেশ অত্যন্ত গরম হয়ে ওঠে। হ্যাঁ, এটা আমরা জানি গ্রীষ্ম সময় প্রচন্ড গরম হয়ে ওঠে। এরপরে বলছে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণের স্মরণ। এই যে রৌদ্র তাসে রহে ছায়া তরণের স্মরণ, রৌদ্র তাস মানে কি রোদের ভয়,
চরণে শরণ মানে কি? আশ্রয় খুঁজে। রোদের তীব্রতার ভয়ে মানুষ ছায়ার আশ্রয় খুঁজে। রোদের তীব্রতার ভয়ে মানুষ ছায়ার আশ্রয় খুঁজে। তারপরে বলছে চন্দন চম্পক মাল্য মলয়া প্রবণ। চন্দন মানে কি? সুগন্ধযুক্ত একটা কাঠ। চম্পক মাল্য কি? চম্পা ফুলের মালা। মলয়া পবন কি? মলয় পর্বতের বাতাস। মলয় পর্বতের বাতাস। তা কি বলছে? চন্দন চম্পক মাল্য মলয়া প্রবণ মানে হচ্ছে চন্দনের সুগন্ধ, চম্পা ফুলের মালা আর মলয়া বাতাস মানে দক্ষিণা বাতাস অনেকটা প্রশান্তি এনে দেয়। এই সময় কিন্তু দক্ষিণা বাতাসটা অনেক সময় প্রশান্তি এনে দেয়। প্রচন্ড গরম পড়ছে, এই সময় যদি দক্ষিণা বাতাস আমরা দেখতে পাই, মানে অনুভব করি, তাহলে আমাদের কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা কিন্তু একটা মানে একটা খুব একটা ভালো লাগা কাজ করে। সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। সতত দম্পতি, সতত মানে কি? সর্বদা। দম্পতি মানে আমরা জানি জায়াপতি দম্পতি বলা হয়, স্বামী স্ত্রীকে বলা হয়। ব্যাপিত মানে হচ্ছে সম্পৃক্ত হওয়া। মদন মানে হচ্ছে প্রেমের দেবতা। তার মানে এই সময় সব সময় দম্পতিরা মনে হয় একসাথে থাকে, প্রেমিক প্রেমিকরা সর্বদা একসঙ্গে থাকে এবং তাদের মধ্যে প্রেমের আবেগ আরো গভীর হয়। মানে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একসাথে থাকে এবং তাদের মধ্যে প্রেমের আবেগ আরো গভীর হয়। আচ্ছা, তার মানে এবার পেলাম আমরা এই চারটা লাইনে আমরা পাচ্ছি হচ্ছে 1 2 3 4, এই 4 লাইনে পেলাম হচ্ছে গ্রীষ্মের বর্ণনা। গ্রীষ্মে কি হয়? নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন, রৌদ্র তাসে রহে ছায়া চরণে শরণ, চন্দন চম্পক মাল্য মলয়া পবন, শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। তার মানে গ্রীষ্ম পেলাম, এরপরে আমরা পাবো হচ্ছে প্রথমে পেয়েছি বসন্ত, এরপরে পেলাম গ্রীষ্ম, এরপরে আমরা কি পাচ্ছি দেখেন। ঠিক তেমনি পাবন সময় ঘন ঘন গর্জিত। পাবন সময় মানে হচ্ছে বর্ষা ঋতুতে। গর্জিত মানে কি? মেঘের গর্জন। ঠিক তেমনি বর্ষাকালে আবার চলে আসলো মেঘের গর্জন, মানে গ্রীষ্মের ঠিক সাথে সাথে বা একটু পরেই কিন্তু আমাদের এই যে বর্ষা ঋতু, এই বর্ষা ঋতুতে কিন্তু আমাদের গর্জন শুরু হয়ে গেল চারিদিকে। বর্ষার সময় আকাশে ঘন ঘন গর্জন করে। এরপরে বলছে নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। নির্ভয়ে বর্ষে মানে অবিরাম বৃষ্টিপাত, জল চৌদিকে পূরিত মানে কি? পানি চতুর্দিকে পরিপূর্ণ। আকাশ থেকে ভয়হীন বৃষ্টি নিরবচ্ছিন্ন ভাবে পড়তে থাকে, যা চারিদিকে জলপূর্ণ করে তোলে। এরপরে বলছে দেখেন, ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। ঘোর শব্দে কৈলাসে, ঘোর শব্দ মানে কি? বজ্রপাতের শব্দে। কৈলাসে মানে হচ্ছে শিবের বাসস্থান, হিমালয় পর্বতের একটি অংশ। মল্লার রাগ, মল্লার রাগ মানে কি? মালাহার বা সঙ্গীতের একটি রাগ, যা রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া হয়। এটা একটু মনে রাখতে হবে। আর গায়ে মানে কি? গায়ে। তাহলে ঘোর শব্দে মানে একদম বজ্রপাতের শব্দে, কৈলাসে মানে হিমালয় পর্বতমালা, একদম যেটা শিবের বাসস্থান। মল্লার রাগ গায়ে, বজ্রপাতের শব্দ যেন শিবের বাসস্থান হিমালয় পর্বতের একটি অংশ থেকে মালাহার বা সঙ্গীতের একটি রাগের মতো সুর করে গান করে। মানে গর্জনের মাঝেও কিন্তু আমরা কিন্তু মানে কবি মন গর্জন, একদম আমরা যখন প্রচন্ড গর্জিত হয় মানে আকাশে মেঘ গর্জন করে, তখনও কিন্তু বজ্রপাতের যে শব্দ, সেই শব্দের মাঝেও কিন্তু তিনি প্রকৃতির একটা রূপ তুলে ধরেছেন, যে বজ্রপাতের শব্দ যেন শিবের বাসস্থান হিমালয় পর্বতের একটি অংশ থেকে মালাহার সঙ্গীতের একটি রাগের মতো সুর করে গান করে। দাদুরি দাদুরি শিখিনি রব, দাদুনি শিখিনি রব অতি মন ভায়ে। দাদুরি মানে কি? মাদি ব্যাং, এখানে বলা হয়েছে শব্দার্থে বলা হয়েছে ব্যাং। শিখিনি মানে ময়ূর, রব মানে আওয়াজ, অতি মন ভায়ে মানে মন অনেক, মনে অনেক কি জাগে? ভাব জাগে। তাহলে দাদুরি শিখিনি রব অতি মনে ভাবে, মাদি ব্যাং ও ময়ূরীর ডাক প্রকৃতিতে ভেসে আছে, যা মনে গভীর ভাবের সৃষ্টি করে, যা মনে গভীর ভাবের সৃষ্টি করে। কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে। কীটকুল মানে কীট পতঙ্গ, পুনি মানে কি? পুনরায়। ঝংকারে ঝংকারে মানে আওয়াজে আওয়াজে। কীট পতঙ্গরা বারবার ঝংকার তুলে আওয়াজ করে, এই সময় দেখবেন কীট পতঙ্গরা কিন্তু নানা রকম আওয়াজ শোনা যায়। শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। চিত্ত মানে মন, হর্ষিত ডরে মানে, হর্ষিত মানে আনন্দ, ডরে মানে তো ভয়ে। এই আওয়াজ শুনে যুবকের মন আনন্দে ভরে ওঠে, তবে এতে এক ধরনের ভয়ের অনুভূতিও মিশে থাকে। এই সময় একটু ভয় কাজ করে, এখানে কিন্তু অনেক সময় আনন্দও কাজ করে, ভয়ও কাজ করে। তার মানে হচ্ছে শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। তাহলে আমরা এবার পেয়ে গেছি এই যে এই 1 2 3 4 5, এই 5 লাইনে পেলাম হচ্ছে আহ, একদম বর্ষাকালের বর্ণনা। কিভাবে? নির্ভয়ে বরিশ জল চৌদিকে পূরিত মানে একদম নিরবচ্ছিন্ন বৃষ্টিপাত হয়, চারদিক পরিপূর্ণ হয়। ঘোর শব্দে, বজ্রপাতের শব্দে যেন শিবের পর্বতমালা থেকে একটা মল্লার রাগ বা মালাহার সঙ্গীতের একটা সুর গান করে গাওয়া হয়। দাদুরি শিখিনী রবতী মন ভাই, এগুলো ব্যাঙের ডাক, তারপরে হচ্ছে ময়ূরের ডাক শুনে মনে ভাব জাগে। কীটকুল রব পুনি ঝংকারে, চারিদিকে কীটের আওয়াজ শোনা যায়, মানে বিভিন্ন মানে হচ্ছে পতঙ্গের আওয়াজ শোনা যায়। শুনিতে যুবক চিত্ত হর্ষিত, এসব শুনে যুবকের মন আনন্দিত হয়, তবে এই সময় একটু কিছুটা একটু ভয়ও কাজ করে। এরপরে চলে আসি দেখেন,
আইলো শারদ ঋতু নির্মল আকাশে। আইলো শারদ ঋতু মানে হচ্ছে আসলো শরৎ ঋতু। নির্মল আকাশে মানে কি? পরিষ্কার আকাশে। পরিষ্কার আকাশের মাঝে শরৎ ঋতুর আগমন ঘটে। আমরা সবাই জানি শরৎকালে আকাশটা অনেক পরিষ্কার থাকে, শুনতে খুব ভালো লাগে। দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। দোলায় মানে হচ্ছে দোলায়, চামর মানে পাখা, বিশেষ কেশ মানে চুল, কুসুম বিকাশে মানে ফুলের ফোঁটা। শরতের নির্মল বাতাসে চমরি গরুর পুচ্ছের মতো পাখা, চমরি গরুর পুচ্ছের মতো পাখা দোলার দৃশ্য দেখা যায় এবং গাছে গাছে ফুল ফুটতে থাকে। মানে চারিদিকে যেন একটা দোল খাওয়া একটা ভাব অনুভব আমরা সে সময় বুঝতে পারি। নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক। মানে নবীন খঞ্জন মানে খঞ্জন, নবীন মানে কি? নতুন। খঞ্জন মানে হচ্ছে একটা পাখি, চঞ্চল প্রকৃতির একটা পাখি। বড়ই কৌতুক মানে হচ্ছে বড়ই আনন্দিত হয়। নতুন খঞ্জন পাখির চঞ্চলতা দেখে বড়ই আনন্দ হয়। নতুন খঞ্জন পাখির চঞ্চলতা দেখে কি হয়? বড়ই আনন্দিত হয়। নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক। নবীন খঞ্জন মানে হচ্ছে চঞ্চল প্রকৃতির একটি নতুন পাখি। দেখি মানে তো দেখে দেখা, বড়ই কৌতুক মানে হচ্ছে বড়ই আনন্দিত হয়। আচ্ছা, এরপরে বলছে উপজিত যামিনী দম্পতি মনে সুখ। এই সময় উপজিত মানে কি? উপস্থিত হয়। যামিনী মানে কি? রাত। দম্পতি মনে সুখ, রাত উপস্থিত হলে দম্পতির মনে সুখের অনুভূতি বা প্রেম জাগে। সুখের অনুভূতি বা প্রেম জাগে। আমাদের মহাকবি আলাওলের বর্ণনার ভাষা এত সুন্দর যে তিনি কত সুন্দর করে বর্ণনাগুলো দিয়েছেন। দেখেন যে আমরা অনুভব করলেই বুঝতে পারি যে প্রকৃতি কত সুন্দর। প্রকৃতি আমাদেরকে, প্রকৃতির রূপগুলোকে যদি আমরা একটু অনুভব করি, একটু কোমল হৃদয়ে, কোমল মনে, সুন্দর মন দিয়ে যদি আমরা একটু ফিল করতে পারি, আমাদের যে কর্কশতা, আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ হানাহানি, এগুলোকে দূরে সরিয়ে দিয়ে যদি আমরা সুন্দর হৃদয়ে সবকিছু দেখতে পারি, তাহলে আমাদের কিন্তু বজ্রের শব্দত্বের মাঝেও আমাদের মাঝে অনেকটা সময় রূপ, একটা সুন্দর রূপ দেখতে পাবো। মানে আমি বোঝাতে চাচ্ছি যে চাইলেই আমরা প্রকৃতির যে রূপ, এই রূপটাকে নিয়েই আমরা সারা জীবন গবেষণা করলেও শেষ করতে পারবো না। এগুলো হচ্ছে সৃষ্টিকর্তার, আল্লাহর অনেক অপূরণীয় একটা মানে, ক্ষণে ক্ষণে আমাদের ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি, তারপরে আবার রোদ উঠে গেল, আবার ফুল ফুটে গেল, আবার মনে করছে মেঘ আসলো, আবার কোন সময় হচ্ছে বসন্তের ফুল ফুটলো, কখনো মুকুল। খুব সুন্দর আমাদের প্রকৃতি কিন্তু। এরপরে দেখেন বলছে, আচ্ছা, প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। শীত চলে যায় হেমন্ত ঋতুর আগমনে, শীতটা কি চলে গেল। তারপরে দেখেন পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। পুষ্পতুল্য তাম্বুল মানে হচ্ছে এক প্রকার পান বা সুপারি চুনিতে সহযোগে খাওয়া হয়। মানে তাম্বুল মানে কি? পান। পুষ্পতুল্য তাম্বুল মানে হচ্ছে পুষ্পের মতো সজীব ও সুগন্ধ পান খাওয়া মানুষকে বিশেষ আনন্দ দেয়। মানুষ কিন্তু, পান খাওয়া মানুষরা কিন্তু একটু মানে বিস্ময় বিশেষ কিন্তু আনন্দ পায়। আমাদের পদ্মাবতী কাব্যে একটা লাইন আছে, তাম্বুল রাতুল হইল অধর পরশে। তার মানে হচ্ছে পদ্মাবতীর ঠোঁটের কারণে, ঠোঁট এত লাল যে যার কারণে পানটা লাল হয়ে যায়। তার মানে আলাওয়ালের কাব্যে আমরা তাম্বুল শব্দটাকে খুব মানে খুব গভীরভাবে দেখতে পাই। বিভিন্ন জায়গায় তাম্বুল শব্দটির ব্যবহার তিনি করেছেন, মানে পানের ব্যবহারটা তিনি খুব সুন্দরভাবে করেছেন। শীতের তরাসে রবি তরিত লুকায়। শীতের তরাসে মানে কি? শীতের ভয়ে। রবি মানে হচ্ছে সূর্য, তরিতে মানে তাড়াতাড়ি, লুকায় মানে কি? লুকায়। শীতের ভয়ে সূর্য দ্রুত লুকিয়ে যায়। শীতের ভয়ে সূর্য কি হয়? দ্রুত লুকিয়ে যায়। তারপরে বলছে অতি দীর্ঘ সুখ নিশি পলক পোহায়। দেখবেন একশোটার সময় রাত এত ছোট হয়ে যায়, মানে মুহূর্তেই মনে হয় যে শুইলে আমার রাত হয়ে গেল, মানে রাত পার হয়ে গেল, এবং সেই সময়টা খুব সুন্দর। বলছে অতি দীর্ঘ সুখ নিশি পলক পোহায়। মানে নিশি পলক পোহায় মানে হচ্ছে মুহূর্তে রাত পার হয়। রাতটি দীর্ঘ হলেও মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি যেন ভোর হয়ে যায়। এত সুন্দর, মানে মনে হচ্ছে অনেক বড় রাত, কিন্তু এত বেশি ভালো লাগছে যে তাড়াতাড়ি মনে হচ্ছে রাতটা পার হয়ে গেল। পুষ্পসজ্জা ভেদ ভুলিয়া বিচিত্র বসন। পুষ্প বিছানা ত্যাগ করে আমরা বিচিত্র রকমের পোশাক পরিধান করি। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। আমরা সবাই একত্রিত হয় শীতকে নিবারণ করার জন্য, শীতের কষ্ট নিবারণ করার জন্য কিন্তু আমরা সবাই এক হয়ে যাই। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। কাফুর মানে হচ্ছে এই যে কর্পূর বা শুভ্র গন্ধযুক্ত বিশেষ একটা মানে গন্ধ। কস্তুরী মানে হচ্ছে মৃগনাভি। চুয়া মানে হচ্ছে সুগন্ধি নির্যাস। আর যাবক মানে হচ্ছে আলতা। কাপুর কস্তুরী চুয়া জাবক সোরাব মানে হচ্ছে কর্পূর মৃগনাভি ও আলতার মতো সুগন্ধি জিনিস চারপাশে মনোরম সুবাস ছড়ায়। দম্পতির চিত্তের চেতন অনুভব। দম্পতির মনে চেতন অনুভব মানে হচ্ছে গভীর অনুভূতি। এ সময় দম্পতির মনে প্রেমের আবেগ, চিন্তা, চিত্তসুখ এবং গভীর অনুভূতি জাগ্রত হয়। তার মানে কত সুন্দর বর্ণনা! তিনি এখানে বিচিত্র ঋতুর বর্ণনা দিয়েছেন। আপনি এই প্রত্যেকটা লাইন পড়ার পর এই ডান সাইডের শব্দার্থগুলোকে ভালো করে পড়বেন। পড়ার পর এই ডান সাইডের এই ব্যাখ্যাটা যদি ভালো করে পড়েন, আমার বিশ্বাস কবিতাটা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। এরপরেও যদি কখনো কষ্ট হয়, সমস্যা হয়, তাহলে আমরা এটাকে যদি আমরা সরাসরি স্টুডেন্টকে ক্লাসে পাই, তাহলে আমাদের বোঝাতে আরো বেশি সুবিধা হয়। কারণ এখানে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন রূপক
কথা, বিভিন্ন রকম যে কথাগুলো হয়তো বা এখানে বলা সম্ভব না, সরাসরি স্টুডেন্ট থাকলে সে কথাগুলো আমরা বলতে পারি। আশা করি কবিতাটা বোঝানোর চেষ্টা করেছি, একটু হলেও বেনিফিটেড হয়েছে, একটু হলেও লাভ হয়েছে। তবুও শেষে আমি সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি, এটা একটি কবিতা। এখানে যিনি কবিতা লিখেন, মূল মাহাত্ম্য, মূল তাৎপর্যের বর্ণনা তার কাছেই থাকে, আমরা শুধু সেটার ব্যাখ্যা করতে পারি। আমি বোঝানোর চেষ্টা করেছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এরকম কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।